রাত তখন 12টা পেরিয়েছে, ঘরের সব আলো নেভানো। একদম নিকোষ অন্ধকার। ঠিক। আর এরকম একটা সময়ে বিছানায় শুয়ে ওই হাতের ছোট্ট স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকার দৃশ্যটা, মানে এটা তো আধুনিক জীবনের সবচেয়ে সাধারণ একটা মুহূর্ত। হ্যাঁ, সবচেয়ে স্বস্তির সময় বলা যায় এটাকে। একদম। কারণ অবচেতনভাবেই মস্তিষ্ক ধরে নেয় যে বাইরের সমস্ত বিপদ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় থাকা হচ্ছে। নিজের ঘর, নিজের বিছানা সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু এই পরম নিরাপদ মুহূর্তটাই যদি হঠাৎ চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। বাপরে, ভাবতেই তো অস্বস্তি হচ্ছে। যদি ওই পরিচিত স্ক্রিনের আলোটাই নিঃশব্দে জানান দেয় যে অন্ধকারের ওই ঘরে আসলে একা থাকা হচ্ছে না। হ্যাঁ, আর গত কয়েকদিন ধরে আমরা তো ঠিক এই বিষয়টা নিয়েই ঘাটাঘাটি করছি। ঠিক বলেছেন। আজকের এই ডিপ ড্রাইভে আমাদের আলোচনার মূল বিষয় একটা অত্যন্ত ছোট কিন্তু গা ছমছমের সোর্স মেটেরিয়াল। একটা সাইকোলজিক্যাল হরর গল্প, দ্য সাইলেন্ট রুম বিনিথ দ্য বেড। হ্যাঁ, আর আমাদের উদ্দেশ্য হলো এটা বোঝা যে কিভাবে মাত্র কয়েক লাইনের একটা ঘটনা আমাদের আধুনিক জীবনের সবচেয়ে গভীর আর আদিম ভয়গুলোকে জাগিয়ে তোলে। মানে এখানে কিন্তু কোনো বীভৎস দৃশ্য বা রক্তপাতের ব্যাপার নেই। একদমই নেই, শুধু একটা মনস্তাত্ত্বিক খেলা। তো গল্পের প্রথম অস্বাভাবিক ঘটনাটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, শুরু করুন। রাত 12:10, ঘরের সব লাইট বন্ধ। ঘুমানোর আগে রোজকার রুটিন অনুযায়ী ফোনটাকে সাইলেন্ট মোডে রাখা হলো। খুব স্বাভাবিক একটা প্র্যাকটিস। কিন্তু এরপরই আসল ঘটনাটা ঘটে। সম্পূর্ণ সাইলেন্ট মোডে থাকা সত্ত্বেও ফোনটা হঠাৎ নিজে নিজে ভাইব্রেট করতে শুরু করে। স্ক্রিনে ভেসে ওঠে আননোন নাম্বার থেকে ইনকামিং কল। হ্যাঁ, আর রিসিভ করার পর ওপার থেকে কোনো কথা শোনা যায় না, শুধু একটানা হালকা একটা নিঃশ্বাসের শব্দ। একটা শীতল নিঃশ্বাস। ঠিক। এই দৃশ্যটার কথা ভাবলে আমার মাথায় একটা অদ্ভুত তুলনা আসে। মানে ধরুন, কারো একটা খুব আদরের ভীষণ বিশ্বস্ত পোষা কুকুর আছে। আচ্ছা। সেই কুকুর সব সময় নির্দেশ মেনে চলে, কিন্তু একদিন মাঝরাতে হঠাৎ যদি সেই কুকুরটাই তার মালিকের দিকে ফিরে হিংস্রভাবে গর্জন করে ওঠে। ওহ, বুঝতে পেরেছি। একটা চরম বিশ্বাসঘাতকতার অনুভূতি। হ্যাঁ, ঠিক যে মাত্রার একটা মনস্তাত্ত্বিক ধাক্কা লাগে, এখানেও কি ঠিক সেটাই ঘটছে না? প্রযুক্তি যেন নির্দেশ অমান্য করছে। এই কুকুরের উদাহরণটা কিন্তু এই পরিস্থিতির সাথে অসাধারণভাবে মিলে যায়। কারণ স্মার্টফোনকে আমরা ঠিক ওই বিশ্বাস্ত কুকুরের মতোই দেখি। আমাদের তৈরি করা একটা টুল। একদম, যা আমাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য। ফোন সাইলেন্ট করার অর্থ হল আমরা তাকে একটা সুনির্দিষ্ট কমান্ড দিয়েছি চুপ থাকার জন্য, আর সে সেটা ভাঙছে। ঠিক। যখন প্রযুক্তি সেই নির্দেশ অমান্য করে, নিজের মতো আচরণ শুরু করে, তখন মানুষের মস্তিষ্ক একটা চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সাইকোলজির ভাষা যাকে হয়তো কগনিটিভ ডিসোনেন্স বলা হয়। হ্যাঁ, জ্ঞানীয় অসঙ্গতি। আমাদের তৈরি করা জিনিস যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন শুধু যে অতিপ্রাকৃত ভয়ে কাজ করে তা নয়, একটা গভীর মনস্তাত্ত্বিক শূন্যতাও তৈরি হয়। একদম। নিয়ন্ত্রণ হারানোর এই বোধটা মানুষকে মুহূর্তে চরম অসহায় করে তোলে। কিন্তু আমার মনে হয় এখানে শুধু নিয়ন্ত্রণ হারানোর ভয় কাজ করছে না, ওই যে নিঃশ্বাসের শব্দটা। হ্যাঁ, নিঃশ্বাসটা তো আর একটা বড় রেড ফ্ল্যাগ। ওই শব্দটা যেন একটা অদৃশ্য সীমানা ভেঙে দিচ্ছে। স্মার্টফোন তো আধুনিক জীবনে বাইরের জগতের সাথে যোগাযোগের একটা জানালা। আর আমরাই সিদ্ধান্ত নিই ওই জানালা দিয়ে কে ভেতরে আসবে। ঠিক। কিন্তু যখন সাইলেন্ট ফোন কেঁপে ওঠে আর ওপাশ থেকে মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, তখন তো ওই জানালার নিয়ন্ত্রণটা অন্য কারো হাতে চলে যাচ্ছে। আর এখানেই ভয়ের দ্বিতীয় স্তরটা শুরু হয়। মানে একটু ভেবে দেখুন, নিঃশ্বাসের শব্দটা অত্যন্ত ব্যক্তিগত বা ইন্টিমেট একটা বিষয়। খুব ব্যক্তিগত। আমরা তো শুধু তাদেরই নিঃশ্বাস শুনতে পাই যারা শারীরিকভাবে খুব কাছে থাকে। এক্স্যাক্টলি। ফোনের ওপাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ আসার মানে হলো অজানা সেই সত্তাটি কোনো ভৌগোলিক দূরত্ব মানছে না। সে যেন স্পিকার দিয়ে সোজা ওই নিরাপদ শোবার ঘরের ভেতরে ঢুকে পড়েছে। একদম কানের কাছে চলে এসেছে। অবচেতন মন তখন সিগন্যাল দিতে শুরু করে যে ভয়ের উৎসটি দূরের কোনো অজানা জায়গা থেকে নয়, বরং খুব কাছ থেকেই কেউ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, আর এই নিয়ন্ত্রণের বিষয়টা গল্পের পরের অংশে আরও পরিষ্কার হয়ে ওঠে। আর ওই অংশটাই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। মানে কল কেটে যাওয়ার পর যখন মনে করা হচ্ছে যে পুরো বিষয়টা হয়তো কোনো প্র্যাঙ্ক, ঠিক তখনই ফোনটা আবার ভাইব্রেট করে। হ্যাঁ, আর এবার একটা টেক্সট মেসেজ আসে। মেসেজটা হলো,
সাইলেন্ট করে লাভ নেই। উফ, লাইনটা পড়ার পর যে কারো শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাবে। যাওয়ারই কথা, কারণ ফোন সাইলেন্ট করার বিষয়টা তো সম্পূর্ণ ব্যক্তিগত একটা কাজ, কেউ তো সেটা জানার কথা না। একদমই না। এরপর যখন ওই আননোন নাম্বারে রিপ্লাই দেওয়া হয় তুই কে, মেসেজটা সিন হয় কিন্তু কোনো উত্তর আসে না। কয়েক সেকেন্ডের একটা দম বন্ধ করা নীরবতা। হ্যাঁ, তারপর দ্বিতীয় মেসেজটা আসে, আমি তো তোর রুমেই আছি। বাপরে, এই নীরবতা আর এই টেক্সট দুটো মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমার কাছে তো ভৌতিক কোনো অবয়ব চোখের সামনে দেখার চেয়েও এই নীরব টেক্সট মেসেজগুলো অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। মানে মানুষের গলার স্বর না শুনে শুধু স্ক্রিনের কয়েকটা অক্ষর কেন এত আতঙ্কের জন্ম দিতে পারে? এর কারণ লুকিয়ে আছে মানুষের যোগাযোগের মনস্তত্ত্বের ভেতর। একটু খেয়াল করলেই বুঝবেন, মানুষের গলার স্বরের মধ্যে আবেগ থাকে, একটা মানবিক দুর্বলতার ছাপ থাকে, তাই না? ঠিক। গলার স্বর শুনলে মস্তিষ্ক বিশ্লেষণ করতে পারে অপর দিকের ব্যক্তিটি রেগে আছে নাকি ভয় পাচ্ছে নাকি নিছক মজা করছে। কিন্তু টেক্সট মেসেজ তো সম্পূর্ণ আবেগহীন। একদম, এটা অনেক বেশি শীতল, যান্ত্রিক এবং হিসেবি। যখন অজানা সত্তাটি ওই সাইলেন্ট মোডের কথা জেনে যায়, তখন তো পরিষ্কার হয়ে যায় যে সে দূর থেকে অনুমান করছে না। হ্যাঁ, সে ওই ঘরের ভেতর থেকেই প্রতিটি জিনিস, প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। সমাজবিজ্ঞানে এই নজরদারির একটা খুব বিখ্যাত ধারণা আছে। ও, কোনটা? প্যানপটিকন ইফেক্ট। প্যানপটিকন ইফেক্ট, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। অবশ্যই। অষ্টাদশ শতাব্দীতে জেরেমি বেনথাম নামের এক দার্শনিক একটা বিশেষ ধরনের কারাগারের নকশা করেছিলেন। এর নাম ছিল প্যানপটিকন। কারাগারের নকশা? হ্যাঁ, এই কারাগারটা ছিল বৃত্তাকার, আর ঠিক মাঝখানে ছিল একটা ওয়াচ টাওয়ার বা পাহারাদারদের বসার জায়গা। আচ্ছা। ওয়াচ টাওয়ারের জানালাগুলো এমনভাবে তৈরি ছিল যে ভেতরের পাহারাদার সব কয়েদিকে দেখতে পেত, কিন্তু কয়েদিরা কোনোভাবেই দেখতে পেত না যে পাহারাদার কখন কোন দিকে তাকিয়ে আছে। ওহ, বুঝতে পেরেছি। তার মানে কয়েদিরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকত। ঠিক, তাদের মনে সবসময় একটা ভয়ের জন্ম হতো যে আমাকে হয়তো এই মুহূর্তে কেউ দেখছে। তারা জানতো না ঠিক কখন নজর রাখা হচ্ছে। তাই তারা ধরে নিত যে সবসময়ই নজরদারি চলছে। এক্স্যাক্টলি। এই গল্পের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটছে। অজানা সেই সত্তাটি হলো ওই প্যানপটিকনের ওয়াচ টাওয়ার। যখন সে বলে আমি তো তোর রুমেই আছি, তখন সে আসলে জানিয়ে দিচ্ছে যে আমি তোমাকে দেখছি, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না। এই অদৃশ্য নজরদারি মানুষের স্বাধীন ইচ্ছাকে পুরোপুরি পঙ্গু করে দেয়। এই নজরদারির বিষয়টা তো মেসেজ সিন হওয়ার পরের যে নীরবতা, সেটার সাথেও খুব ভালোভাবে মিলে যাচ্ছে। হ্যাঁ, ওই কয়েক সেকেন্ডের নীরবতা। যখন মেসেজটা সিন দেখাচ্ছে কিন্তু ওপার থেকে কোনো রিপ্লাই আসছে না, তখন তো মস্তিষ্ক জানে না যে ওপারে কি হচ্ছে। আর মানুষের মস্তিষ্ক শূন্যস্থান পছন্দ করে না। ঠিক, সে তখন সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিটা কল্পনা করতে শুরু করে দেয়। একদম ঠিক ধরেছেন। মস্তিষ্ক তখন একটা সিমুলেশন তৈরি করে যেখানে সে নিজেকে সবচেয়ে দুর্বল জায়গায় দাঁড় করায়। আর এই কল্পনার খেলাটাই তো মানসিক নির্যাতনের চূড়ান্ত রূপ। হ্যাঁ, মেসেজটা পড়ে যখন গল্পের চরিত্রটি বুঝতে পারে যে সে নিজের নিরাপদ ঘরের ভেতরই বন্দী হয়ে গেছে, তখন তার শারীরিক প্রতিক্রিয়াগুলোও বদলে যায়। আর শারীরিক প্রতিক্রিয়ার কথায় যদি আসি, গল্পের পরবর্তী অংশটা তো রীতিমতো দম বন্ধ করা। ওই চারপাশটা পর্যবেক্ষণ করার চেষ্টাটা। হ্যাঁ, আমি তো তোর রুমেই আছি মেসেজটা পাওয়ার পর সে যখন চারপাশটা দেখে, সব আগের মতোই আছে। দরজা ভেতর থেকে বন্ধ, জানালা শক্ত করে আটকানো। কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ পুরো পরিবেশটাকে পাল্টে দেয়। বিছানার নিচ থেকে হালকা একটা শব্দ আসতে শুরু করে। ধূপ ধূপ, মানে নিচে কেউ বা কিছু একটা নড়াচড়া করছে। হ্যাঁ, এই পরিস্থিতিটাকে আমি পদার্থবিজ্ঞানের একটা ধারণার সাথে মেলাতে চাই। ওই যে শ্রোডিঞ্জারের বিড়াল, বা বলা যায় শ্রোডিঞ্জারের দানব। শ্রোডিঞ্জারের দানব? এই ধারণাটা এখানে কিভাবে কাজ করছে? ওই যে কোয়ান্টাম মেকানিক্সের বিখ্যাত থট এক্সপেরিমেন্টটা। বাক্সের ভেতরের বিড়ালটি একই সাথে জীবিত এবং মৃত অবস্থায় থাকে যতক্ষণ না কেউ বাক্স খুলছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখানেও ব্যাপারটা সেরকম। যতক্ষণ না বিছানার নিচে তাকানো হচ্ছে, ততক্ষণ অন্ধকারের ভেতর দানবটি থাকতেও পারে, আবার নাও পারে। মস্তিষ্কের কাছে দুটো সম্ভাবনাই তখন সমানভাবে সত্যি। কিন্তু এখানে একটা বিশাল মনস্তাত্ত্বিক প্যারাডক্স তৈরি হয়।
চরিত্রটি যখন নিঃশ্বাস আটকে ধীরে ধীরে নিচে তাকায় তখন সে সেখানে কিছুই দেখতে পায় না। আর এটাই সবচেয়ে ভয়ের। সাধারণ যুক্তি তো বলে নিচে কিছু না দেখলে স্বস্তি পাওয়ার কথা, বিপদ নেই জেনে নিশ্চিন্ত হওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা জানি ওই শূন্যস্থানটা ভয়ের মাত্রাকে চরম পর্যায়ে নিয়ে যায়। একদম। কিছু না দেখতে পাওয়াটা কেন কোনো দৃশ্যমান দানব দেখার চেয়েও বেশি ভয়ের? কারণ এই শূন্যস্থানের ভয়ের শেকড়টা একদম শৈশবের আদিম ভয়ের সাথে যুক্ত, যাকে চাইল্ডহুড ফিয়ার বলা যায়। মানে ওই অন্ধকারে একা ঘুমাতে গেলে খাটের নিচে ভূত থাকার যে ভয়টা। হ্যাঁ, প্রায় সব শিশুই এই ভয়টা পায়। এটা বিবর্তনেরই একটা অংশ। কিন্তু বড় হলে আমরা যুক্তি দিয়ে এই ভয়টাকে চাপা দিতে শিখি। কিন্তু এখানে তো সেই যুক্তির আবরণটা পুরোপুরি ভেঙে পড়ছে। ঠিক, যখন সে খাটের নিচে কিছুই দেখতে পেল না, তখন তার পেছনের ইভলিউশনারি বায়োলজি বা বিবর্তনমূলক জীববিজ্ঞান কাজ করা শুরু করে। বিবর্তনের সাথে এই না দেখতে পাওয়ার সম্পর্কটা ঠিক কি, একটু বিস্তারিত বলবেন? হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন জঙ্গলে থাকত, তখন রাতের অন্ধকারে গাছের পাতা নড়ার শব্দ শুনলে মস্তিষ্ক দুইভাবে রিয়্যাক্ট করত। আচ্ছা। এক, এটা হয়তো শুধুই বাতাস, আর দুই, এটা হয়তো একটা শিকারী বাঘ। তো যারা বাতাস ভেবে নিশ্চিন্ত ছিল তারা বাঘের শিকারে পরিণত হয়ে বিলুপ্ত হয়ে গেছে, আর যারা বাতাস হওয়া সত্ত্বেও বাঘ ভেবে পালানোর প্রস্তুতি নিয়েছিল তারাই বেঁচে গেছে। মানে আমরা তাদেরই বংশধর। হ্যাঁ, তাই আমাদের মস্তিষ্ক সবসময় অজানা বা অদৃশ্য শত্রুকে সবচেয়ে বড় হুমকি হিসেবে গণ্য করার জন্য প্রোগ্রাম করা। দৃশ্যমান শত্রুর আকার বা শক্তি তো পরিমাপ করা যায়। একদম, তার সাথে লড়াই করার বা পালানোর একটা ছক মস্তিষ্ক তৈরি করতে পারে। কিন্তু শত্রু যখন অদৃশ্য, তখন তো কোনো ডিফেন্স মেকানিজম তৈরি করা যায় না। তার মানে মস্তিষ্ক তখন বুঝতে পারে যে এই বিপদটার কোনো নির্দিষ্ট আকার নেই, এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। এক্স্যাক্টলি। নিচে কিছু না দেখার অর্থ হল শত্রু ধরাছোঁয়ার বাইরে এবং সে অত্যন্ত ধূর্ত। সে শুধু শব্দ করে ভয় দেখাচ্ছে না, সে মনস্তত্ত্ব নিয়ে খেলছে। দরজা জানালা বন্ধ, অথচ খাটের নিচ থেকে শব্দ আসছিল, আর এখন সেখানে কেউ নেই। এর মানে দাঁড়ায় শত্রু শুধু সীমানার ভেতরেই ঢোকেনি, সে সম্পূর্ণভাবে স্পেস আর টাইমের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। বিপদটা স্থির নয়, সেটা গতিশীল। এই গতিশীল বিপদের বিষয়টা কিন্তু গল্পের একেবারে শেষ প্রান্তে এসে এক চরম মাত্রায় পৌঁছায়। হ্যাঁ, ওই ক্লাইম্যাক্সটা। চরিত্রটি বিছানার নিচে তাকিয়ে শূন্যতা ছাড়া কিছুই পেল না, আর ঠিক সেই মুহূর্তে যখন সে এখনও ঝুঁকে আছে, ফোনে আর একটা মেসেজ আসে। সেটাই গল্পের শেষ মেসেজ। হ্যাঁ, স্ক্রিনে লেখা, এবার নিচে তাকাস না। উফ, এই একটা লাইন পুরো সমীকরণটাকে উল্টে দেয়। একদম। এই জায়গাটাতে এসে আমার মনে একটা গভীর সন্দেহের জন্ম হয়েছে। পুরো ঘটনাটা, ওই নিঃশ্বাসের শব্দ, ভাইব্রেশন, বিছানার নিচে ধূপ ধূপ শব্দ, সবই কি একটা সুপরিকল্পিত ফাঁদ ছিল? ফাঁদ মানে আপনি বলতে চাইছেন সে কি প্রথম থেকেই চরিত্রটিকে একটা নির্দিষ্ট শারীরিক অবস্থানে নিয়ে আসার জন্য ম্যানিপুলেট করছিল? এই বিশ্লেষণটা খুবই তীক্ষ্ণ। হ্যাঁ, এটি নিশ্চিতভাবেই অত্যন্ত নিখুঁত একটা ফাঁদ। একটু খেয়াল করলেই ধাপে ধাপে করাই মনস্তাত্ত্বিক খেলাটা পরিষ্কার হয়ে উঠবে। মানে সত্তাটি শুধু মন নিয়ন্ত্রণ করছিল না, শরীরও নিয়ন্ত্রণ করছিল। হ্যাঁ, প্রথমে ফোন ভাইব্রেট করিয়ে মনোযোগ আকর্ষণ করল, তারপর মেসেজ দিয়ে মানসিকভাবে দুর্বল প্রমাণ করল, আর শেষে ওই বিছানার নিচে শব্দ তৈরি করে সে চরিত্রটিকে শারীরিকভাবে এমন একটা কাজ করতে বাধ্য করল যেটা সে হয়তো করত না। তাকে বিছানা থেকে আংশিক নিচে ঝুঁকতে বাধ্য করা হলো। আর এই ঝুঁকে পড়ার ভঙ্গিটা তো ভীষণ অরক্ষিত একটা শারীরিক অবস্থান। একদম। যখন কেউ বিছানার নিচে তাকানোর জন্য উপুর হয়, তখন তার দৃষ্টির সীমা একটা সংকীর্ণ জায়গায় আটকে যায়। সে শুধু বিছানের নিচের অন্ধকারটাই দেখতে পায়। কিন্তু তার পিঠ, ঘাড় আর পেছনের পুরো স্পেসটা সম্পূর্ণ উন্মুক্ত থাকে। সে চাইলেও দ্রুত নিজেকে রক্ষা করতে পারবে না। সত্তাটি ঠিক এই পজিশনটাতেই আনতে চেয়েছিল তাকে। হ্যাঁ, আর এই শারীরিক দুর্বলতার বিষয়টা চিন্তা করলে মেসেজটার অর্থ আরও ভয়াবহ রূপ নেয়। যখন সে নিচে তাকিয়ে আছে, ঠিক তখনই এবার নিচে তাকাস না মেসেজটা আসার মানে হলো সত্তাটি এখন এমন জায়গায় আছে যেখান থেকে সে চরিত্রটির এই অরক্ষিত অবস্থাটা পরিষ্কার দেখতে পাচ্ছে। কিন্তু দৃষ্টি বিছানার নিচে থাকায় চরিত্রটি তাকে দেখতে পাচ্ছে না। এটাই শিকার আর শিকারীর চূড়ান্ত সমীকরণ। এই মেসেজটার মাধ্যমে সত্তাটি তার ভৌগোলিক অবস্থানের একটা চরম ভীতিকর ইঙ্গিত দেয়। মানে মনোযোগ নিচে, কিন্তু সে তো আর নিচে নেই। ঠিক, সে হয়তো ঠিক পেছনে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, অথবা হয়তো সে ঠিক
মাথার ওপরে সিলিংয়ে ঝুলে আছে। বাপরে, সিলিংয়ে ঝুলে থাকার কল্পনাটা তো মস্তিষ্কের জন্য সবচেয়ে বড় বিভীষিকা। কারণ আমরা সাধারণত সমতলে বা নিচে বিপদের আশঙ্কা করি, উপরে নয়। হ্যাঁ, আর গল্পের সবচেয়ে বড় শক্তির জায়গাটাই হলো এরপর কি ঘটল তার কোনো পরিণতি সোর্সে দেওয়া নেই। গল্পটা ঠিক এই বিন্দুতেই শেষ। আর এখানেই সাইকোলজিক্যাল হররের চূড়ান্ত সার্থকতা, তাই না? একদম। অসমাপ্ত পরিণতি মানুষের কল্পনা শক্তিকে চরম সীমায় নিয়ে যেতে বাধ্য করে। মানে যদি বলা হতো যে একটা বিকট দানব ঘাড় মোটকে দিল, তাহলে ভয়টা ওখানেই শেষ হয়ে যেত। ঠিক, কিন্তু এই যে শূন্য স্থান, এটা মস্তিষ্ককে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি কল্পনা করতে বাধ্য করে, কারণ পালানোর আর কোনো রাস্তা নেই। এই পুরো আলোচনাটা থেকে একটা ব্যাপার জলের মতো পরিষ্কার, যে মনে আতঙ্ক তৈরি করার জন্য গ্রাফিক বা বিভৎস বর্ণনার কোনো দরকার নেই। একদমই নেই। অত্যন্ত সাধারণ পরিস্থিতি আর দৈনন্দিন জীবনের সবচেয়ে বিশ্বস্ত জিনিসগুলো ব্যবহার করেই সবচেয়ে বড় ভয়ের জন্ম দেওয়া সম্ভব। হ্যাঁ, প্রযুক্তি, একাকিত্ব, নজরদারি আর শৈশবের আদিম ভয় সব মিলিয়ে একটা নিশ্ছিদ্র আতঙ্কের জাল। আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনে এই মনস্তাত্ত্বিক ফাঁদ থেকে আসলে মুক্তি নেই। আজকের এই ডিপ ডাইভ শেষে একটা গা ছমছমে ভাবনাই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। কি সেটা? ও করে ঘুমোতে যাওয়ার পর নিকষ অন্ধকার ঘরে হঠাৎ যদি সাইলেন্ট করে রাখা ফোনটা একবার কেঁপে ওঠে, হ্যাঁ, তখন কি সত্যিই নিশ্চিত হওয়া যাবে যে স্ক্রিনের ওপারে থাকা অজানা ব্যক্তিটি দূরের কেউ, নাকি সে ওই ঘরেরই অন্ধকার কোনো কোণে অথবা সিলিংয়ের ওপরে এক দৃষ্টে তাকিয়ে নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে?